নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক এমন নাম যার বীরত্ব, যার আপোষহীন লড়াই আজও আমাদের নাড়া দেয়। ওনার জন্মদিন এখন আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি। ঠিক, কিন্তু ওনার জীবনের মতোই ওনার শেষ পরিণতি বা তথাকথিত মৃত্যু, সেটাও কিন্তু একটা গভীর রহস্যে ঢাকা। হ্যাঁ, সেই রহস্য নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। আমাদের এই ডিপ ডাইভে আমরা চেষ্টা করব বিভিন্ন সূত্র, বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করে একটা ছবি তুলে ধরতে। একদম। আমাদের হাতে সরকারি রিপোর্ট আছে, প্রত্যক্ষদর্শীর কথা আছে, আবার কিছু যাকে বলে অল্টারনেটিভ থিওরিজ সেগুলো আছে। দেখা যাক কতটা জট ছাড়ানো যায়। তাহলে শুরু করা যাক ওই ঘটনাটা দিয়ে, যেটা সরকারিভাবে বলা হয়, মানে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট। হ্যাঁ, তাই হোকুতে, এখনকার তাইপে। বলা হয় একটা জাপানি বোমারু বিমান দুর্ঘটনায় পড়েছিল। নেতাজি তখন সাইগন থেকে সম্ভবত সোভিয়েত ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। আর সেই দুর্ঘটনাতেই উনি গুরুতর আহত হন। সেটাই বলা হয়, মানে মারাত্মকভাবে পুড়ে যান। ওনার সঙ্গে ছিলেন কর্নেল হাবিবুর রহমান, উনিও আহত হয়েছিলেন। আচ্ছা। তো ওনার বয়ান আর হাসপাতালের যিনি ডাক্তার ছিলেন ডক্টর তানেওশি ইয়োশিমি, এদের কথা অনুযায়ী ওই রাতেই হাসপাতালে নেতাজির মৃত্যু হয়। আর তারপর দেহ সৎকারের ব্যাপারটা? কথিত আছে ওনার দেহ ওখানেই সৎকার করে। চিতাভস্ম টোকিওর রেনকুজি মন্দিরে রাখা হয়েছে, যেটা আজও আছে। কিন্তু এই গল্পটা তো শুরু থেকেই অনেকে মানতে চাননি, তাই না? এমনকি শোনা যায় গাম্ভীজিও নাকি প্রথমে বিশ্বাস করেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা সংশয় কিন্তু প্রথম থেকেই ছিল, আর সেই কারণেই বোধহয় ভারত সরকারকে তদন্ত কমিশন বসাতে হয়েছিল, পরপর ৩টে। প্রথম দুটো কমিশন কি বলেছিল? ওই শাহনওয়াজ কমিটি আর খোসলা কমিশন? ওরা কিন্তু ওই বিমান দুর্ঘটনা তত্ত্বটাকেই সত্যি বলে মেনে নেয়। মানে ১৯৫৬ সালের শাহনওয়াজ কমিটি আর ১৯৭০-এর খোসলা কমিশন, দুজনেরই ফাইন্ডিং ছিল নেতাজি ওই দুর্ঘটনাতেই মারা গেছেন। কিন্তু শাহনওয়াজ কমিটিতে তো ওনার নিজের দাদাও ছিলেন, সুরেশচন্দ্র বসু। হ্যাঁ, ছিলেন। আর উনি কিন্তু কমিশনের রিপোর্টের সঙ্গে একমত হননি। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, আর তারপর এলো বিচারপতি মুখার্জি কমিশন, প্রায় অনেক বছর পর, ১৯৯৯ সালে। হ্যাঁ, আর এই কমিশনের রিপোর্ট কিন্তু পুরো ছবিটাকেই নাড়িয়ে দিল। মুখার্জি কমিশন সরাসরি বলল ১৯৪৫-এর ১৮ই আগস্ট তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনায় ঘটেনি, যাতে নেতাজির মৃত্যু হতে পারে। বলেন কি? তাহলে রেনকোজি মন্দিরের ভস্ম? সেটাও ওনারা বললেন নেতাজির নয়। যদিও কমিশন এটাও বলেছিল যে নেতাজির আর জীবিত নেই, তিনি মৃত। কিন্তু কবে, কোথায় মারা গেছেন সেটা তারা নিশ্চিত করতে পারেনি, প্রমাণের অভাব ছিল। আর ভারত সরকার এই রিপোর্টটা মেনে নেয়নি? না, সরকারের রিপোর্টটা গ্রহণ করেনি। উল্টে অভিযোগ ওঠে যে রিপোর্টে রিনকোজি মন্দিরের ভস্মের ডিএনএ পরীক্ষার অনুমতি সংক্রান্ত কিছু জরুরি তথ্য নাকি বাদ দেয়া হয়েছিল। মানে সব মিলিয়ে ব্যাপারটা আরও জটিল হয়ে গেল। এই যে সরকারি স্তরেই এত ভিন্ন মত, এখান থেকেই কি ওই যাকে বলে কনস্পিরেসি থিওরি বা বিকল্প তত্ত্বগুলো আরও জোর পায়, যেমন সোভিয়েত ইউনিয়নের তত্ত্বটা? একদম। এই তত্ত্বটা বলে যে নেতাজি আসলে দুর্ঘটনায় মারা যাননি, উনি সোভিয়েত ইউনিয়নে চলে গেছিলেন। সেখানে উনি হয়তো বন্দী ছিলেন বা আত্মগোপন করেছিলেন। এর পিছনে কি কোনো ভিত্তি আছে? কিছু ডিক্লাসিফাইড ফাইল, মানে পুরনো কিছু সরকারি নথি যা প্রকাশ্যে এসেছে, আর ধরুন সুব্রমণ্যম স্বামীর মতো কিছু ব্যক্তিত্বের দাবি এই তত্ত্বটাকে উস্কে দেয়। যদিও রাশিয়া সরকার কিন্তু বলেছে যে তাদের কাছে নেতাজি সংক্রান্ত নির্দিষ্ট কোনো নথি নেই। আর একটা তথ্য যেটা খুব শোনা যায়, ওই গুমনামি বাবা, উত্তরপ্রদেশের ফৈজাবাদের সাধু। হ্যাঁ, গুমনামি বাবা বা ভগবানজি, এটা নিয়েও তোলপাড় কম হয়নি। ১৯৮৫ সালে ওনার মৃত্যুর পর ওনার ঘর থেকে বেশ কিছু জিনিস পাওয়া যায়। কি রকম জিনিস? যেমন ধরুন নেতাজির ফ্যামিলি ফটোগ্রাফস, আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কিছু স্মারক, কিছু বিদেশি জিনিসপত্র, কিছু চিঠি। এগুলো দেখে অনেকের মনে হয় উনিই কি ছদ্মবেশে নেতাজি ছিলেন। হাতের লেখার মিল পাওয়া গিয়েছিল বলেও তো শোনা যায়। হ্যাঁ, কিছু প্রাইভেট হ্যান্ডরাইটিং এক্সপার্ট দাবি করেছিলেন মিল আছে, কিন্তু সরকারি বিশেষজ্ঞ সেটা মানেননি। ডিএনএ টেস্টের চেষ্টা হয়েছিল দাঁতের ওপর। সেটার রেজাল্ট কি ছিল? কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বলেছিল ডিএনএ মেলেনি, যদিও সেই ডিএনএ পরীক্ষার পদ্ধতি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন পরে।
আর নেতাজির পরিবারের বেশিরভাগ সদস্য মুখার্জি কমিশন, এমনকি পরে উত্তরপ্রদেশ সরকারের করা সাহাই কমিশনও এই তত্ত্বটা খারিজ করে দেয়। সাহাই কমিশন কি বলেছিল? ওরা বলেছিল উনি নেতাজির একজন অনুগামী হতে পারেন খুব সম্ভবত, কিন্তু উনি নিজে নেতাজি নন। তাহলে এত বছর পরেও রহস্যটা রহস্যই থেকে গেল কেন? কি মনে হয় আসল কারণটা কি? আমার মনে হয় বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করেছে। প্রথমত দেখুন, নেতাজির নিজের জীবনেই তো এর আগের নাটকীয় অন্তর্ধানের ঘটনা আছে। ১৯৪১ সালে বাড়ি থেকে পালানো। হ্যাঁ, সেটা ঠিক। তো সেটা মানুষের মনে একটা প্রশ্ন তৈরি করে রাখে যে উনি হয়তো আবার অদৃশ্য হয়ে যেতে পারেন। দ্বিতীয়ত, সরকারি তদন্তগুলোর এই যে পরস্পর বিরোধী রিপোর্ট, এটা একটা বিরাট কনফিউশন তৈরি করেছে। ঠিক। তৃতীয়ত, ওই অকাট্য প্রমাণের অভাব, বিশেষ করে রেনকোজি মন্দিরের ভস্মের একটা সর্বজন গ্রাহ্য ডিএনএ টেস্টের রেজাল্ট না থাকা। আর সবশেষে, এবং হয়তো সবচেয়ে বড় কারণ, নেতাজির প্রতি মানুষের অসম্ভব শ্রদ্ধা আর আবেগ। মানে যুক্তি তর্কের ঊর্ধ্বে একটা ইমোশনাল কানেকশন। অনেকটা তাই। ঐতিহাসিকরা অনেকেই হয়তো তথ্য প্রমাণের নিরিখে বিমান দুর্ঘটনার তত্ত্বটাকেই বেশি যুক্তিযুক্ত মনে করেন, কিন্তু সাধারণ মানুষের মনে ওই অন্যরকম সম্ভাবনার প্রতি একটা টান থেকেই যায়। তাহলে আজকের এই ডিপ ডাইভের শেষে আমরা কোথায় দাঁড়ালাম? সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে ফাইনাল সত্যিটা যাই হোক না কেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ওনার যে অবদান, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। একেবারে না, ওনার অবদান অনস্বীকার্য। বিমান দুর্ঘটনার পক্ষে প্রমাণ হয়তো বেশ জোরালো, সাক্ষী সাবুত আছে, কিন্তু ওই মুখার্জি কমিশনের রিপোর্ট, গুমনামি বাবার মতো তত্ত্বগুলো, এগুলো আলোচনাটা, বিতর্কটা জিয়ে রেখেছে। আর এখানেই হয়তো একটা অন্য প্রশ্ন চলে আসে, এই যে রহস্যটার কোনো সমাধান হলো না, এটাই কি নেতাজির যে মিথ, যে লেগেসি, সেটাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে? মানে রহস্যটা সমাধান না হওয়াটাই ওনার কিংবদন্তির অংশ হয়ে গেছে। হয়তো তাই। অনেক সময় দেখা যায় একজন ঐতিহাসিক চরিত্রের জীবনের চেয়েও তাকে ঘিরে থাকা রহস্যটাই তাকে মানুষের স্মৃতিতে, জাতীয় স্মৃতিতে আরও বেশি জীবন্ত রাখে। এই অমীমাংসিত অধ্যায়টাই হয়তো নেতাজিকে শুধু ইতিহাসের পাতায় আটকে রাখেনি, প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা আলোচনার কেন্দ্রে রেখেছে। কে জানে, এটাই হয়তো ওনার লেগেসির অন্য একটা দিক।